হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস এবং কিছু ট্রেলার রিয়াকশনও দেবো। তো লেটস স্টার্ট। তো প্রথমে ট্রেলার নিয়ে যদি কথা বলি, বিশালের একটা ছবি রিলিজ করছে, যেটা 14 তারিখে রিলিজ করবে, মানে 14 অগস্ট। এবং এই ছবিটাতে বিশাল নিজেই ডিরেকশন দিয়েছে। ছবিটার নাম হচ্ছে মাগুডাম বলে। তো এই ছবির ট্রেলার চলে এসছে। এবার দেখুন, ট্রেলার কাটিংটা খুব একটা আহামরি কিছু হয়নি। ট্রেলার কাটিংয়ের মধ্যে প্রচুর কমেডি, প্রচুর গান ফান ঢুকিয়েছে, যেটা মানে ফ্লোটাকে ব্রেক করছে। তবে ওরা ট্রেলারের মধ্যে যেটা এস্টাবলিশ করবার চেষ্টা করেছে যে তিনটে বিশাল রয়েছে, একটা বয়স্ক ক্যারেক্টার, আর একটা মিডল এজেড ক্যারেক্টার, আর একটা হচ্ছে একদম ইয়াং বিশাল আর কি, ক্লিন শেভেন যে ক্যারেক্টারটা দেখাচ্ছে। এরকম তিনটে ক্যারেক্টারকে দেখাবার চেষ্টা করেছে। বাট আমার মনে হচ্ছে যে যে এজেড লোকটা, সে হচ্ছে যে আরেকটা লোককে যে দেখাচ্ছে মাঝে, যে জাস্ট একটা গোপ রয়েছে যে ক্যারেক্টারটাকে দেখাচ্ছে, ওটারই আর কি এজেড ভার্সনটা। মানে একটা বেসিক্যালি গ্যাংস্টার আর একটা হচ্ছে ভদ্রলোক যে হয়তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করে। অ্যাকচুয়ালি দুটো ক্যারেক্টারই, বাট তার মধ্যে একটা ক্যারেক্টারের দুটো ফেজ অফ লাইফ আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যখন সে বিগ শট গ্যাংস্টার হয়ে যাওয়ার আগে, নর্মাল যখন আর কি একটা লোকাল থাগ ছিল সেই সময়, আর একবার যখন বিগ শট গ্যাংস্টার হয়ে গেছে তার পরবর্তীতে, ঠিক আছে। ওই ক্যারেক্টারটার নাম লিঙ্গা বলে দেখাচ্ছে। এবং একটা পয়েন্টের পরবর্তীতে এই দুটো বিশালের কিন্তু ফেস অফ হতে চলেছে। দেখবেন একটা পার্টিকুলার শট আছে যেখানে এই বয়স্ক বিশালকে এই কম বয়সী বিশাল মানে কলার ধরে আর কি গ্র্যাব করছে। তো এরকম একটা শটও রয়েছে। তো এবার মাইট বি হয়তো ও মানে দুটোকে প্যারালালি ট্র্যাকগুলোকে এস্টাবলিশ করতে করতে যাচ্ছিল, যে এর জীবনে লাভ লাইফ এসছে এই গ্যাংস্টারটার জীবনে, আর এই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এর জীবনেও লাভ লাইফ কিরকম, কি ব্যাপার, কি ঘটছে, এগুলো প্যারালালি দেখাচ্ছে এবং একটা পয়েন্টের পরবর্তীতে দুটো আর কি ওয়ার্ল্ড কোলাইড করবে। এরকম টাইপের গল্প হবে বলেই মনে হচ্ছে। আইডিয়াটা ইন্টারেস্টিং, এবং পোর্ট এরিয়া কিভাবে স্মাগলিং ইত্যাদি হয় সেটার একটা ব্যাকড্রপও রয়েছে। তবে ট্রেলারে কিন্তু ওরা গল্প সম্পর্কে এক্স্যাক্টলি কিছু আভাস দেয়নি, কিন্তু ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করেছে, ওরা অ্যাকশন ইত্যাদি করছে। বিশাল যেরকম এই বয়স্ক বিশাল যে ক্যারেক্টারটা, যে গ্যাংস্টারের চরিত্র লিঙ্গা, এবার সে অ্যাকশন করছে, গান শুনতে শুনতে, নাচতে নাচতে। সে ইলাইরাজার খুব ফ্যান, এবং সেটা করতে করতেই সে মারছে বিভিন্ন লোকেদেরকে শর্ট গান চালিয়ে চালিয়ে। সেই শটটা বেশ স্টাইলাইজ লেগেছে। বাট ট্রেলারটা আর কি খুব আহামরি যে মানে দেখেই আর কি দারুণ ট্রেলার হবে সেরকম কিন্তু মনে হয়নি। তার কারণ হচ্ছে ওরা কমেডি বিটস, প্রচুর ডায়লগস, তারপরে মাঝে মাঝে গান চালু হয়ে যাচ্ছে, এইসব অনেক কিছু দেখিয়ে দিয়েছে আর কি, যেটাতে আর কি ফ্লোটা ব্রেক হচ্ছিল। পুরো যদি স্টোরিতে ফোকাস থাকতো, আজকাল দেখবেন যেগুলো ভালো সিনেমা হয় সেখানে পুরো ফোকাসটাই আর কি স্টোরির উপরে থাকে, সেটা কিন্তু এখানে মানে একটু ডেভিয়েট করে গেছে, মানে একটু ওল্ড স্কুল ট্রেলার কাটিং হয়ে গেছে, যেটা ধরুন আমরা 2013-14 সালে দেখতাম, ওই টাইপের হয়ে গেছে ব্যাপারটা। তো এই ছিল মাগুডামের ট্রেলার নিয়ে আমার রিয়াকশন। আপনারা যদি দেখেছেন, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তবে এই ছবিটা হিন্দিতে অবশ্যই রিলিজ করছে না, বিশালের তামিল মার্কেটেই আছে হোল্ড, তো তামিল এই ছবিটা রিলিজ করবে। দেখা যাক সাকসেসফুল হয় কিনা। সামনে তো সূর্যার ছবি রয়েছে, বিশ্বনাথন সানস। তো দেখা যাক। এই বিশাল আবার ইন্টারভিউতে বলেছে যে আমি নিজের বহু ছবিতেই গোস্ট ডিরেকশন করেছি, এটার ক্ষেত্রে আমাকে ডিরেক্টরকে সরিয়ে টেক ওভার করে নিতে হয়েছে। বা দেখা যাক, এই ডিরেক্টর আগে কিন্তু ভালো ছবি বানিয়েছে, আশা করবো বিশাল এবার কেন টেক ওভার করেছে। বিশালের এটা একটা প্রবলেম আছে, মিসকিনের সাথে ওর ঝামেলা হয়েছিল থুপ্পাড়ি বালান ছবিটাতে, তার জন্য দেখবেন পার্ট 2টা অ্যানাউন্স হয়েছিল, বিশাল নিজে ডিরেক্ট করবে, আজ অব্দি সেটা করতে পারেনি। দেখা যাক কিরকম বানিয়েছে ছবিটা। আচ্ছা, এর পরবর্তীতে আমরা কথা বলেছি নিব্বা নিব্বি বলে তথাগত মুখার্জির যে কাজটা আসছে, সেটাও 14 আগস্ট রিলিজ করবে, বাট জি5 এর প্ল্যাটফর্মে ডাইরেক্ট রিলিজ করবে। তার একটা ট্রেলার চলে এসেছে। ট্রেলারটা ওরা ক্রিস্প রেখেছে, এবং যেরকম আমরা বুঝেছিলাম আর কি, বেসিক্যালি দেখুন বনি অ্যান্ড ক্লাইডের যে ফরম্যাটটা, দুটো লোক মিলে ক্রাইম করে করে বেড়াচ্ছে, একটা ছেলে আর মেয়ে, যেটা ফরম্যাটটা কিছুটা আমরা ডিসিতেও দেখতে পেলাম রিসেন্টলি। এবার সেই বনি অ্যান্ড ক্লাইডের থেকে ইন্সপায়ার্ড হয়ে ন্যাচারাল বর্ন কিলার্স হয়েছে, ট্রু রোম্যান্স হয়েছে, ওগুলো এই সেম ফরম্যাটেরই আর কি। এবার যে যেরকম ভাবে ইন্টারপ্রেট করেছে, এইটা আর কি ভেরি ক্লোজ টু ন্যাচারাল বর্ন কিলার্স। এবং আমরা দেখতে পাচ্ছি এই ছেলেটার মেয়েটা ইজ অন এ রান। সৌরসেনী ক্যারেক্টারটা একজন প্রস্টিটিউট, এবার সে প্রেগনেন্ট হয়ে গেছে। ঋষভ একজন গ্যাংস্টার, এরা দুজন পালাচ্ছে। এবার এদের পিছনে একটা কন্ট্রাক্ট কিলার পড়েছে, গ্যাংস্টার পড়েছে, তারপরে এরা কোথাও গিয়ে একটা ফেসে গেছে, সেখানে হয়তো কোনো সাইকোপ্যাথ যারা হয়তো মানুষের মাংস খায় তাদের পাল্লায় পড়ে গেছে, দেবাশিস প্লে করছে। তারপর আমাদের শঙ্কর চক্রবর্তীকে এরকম একটা মানে আমার মনে হলো যে ক্যানিবাল টাইপের ক্যারেক্টার একটা দিয়েছে। তো ইন্টারেস্টিং কোয়ার্কি ক্যারেক্টার্স রয়েছে, এবং প্রচুর ম্যাডনেস আমরা দেখতে পাচ্ছি, প্রচুর ব্লাড শেড, অ্যাকশন ইত্যাদি। তো ট্রেলারটা কিন্তু ডিজাইনিংটা খুব ভালো হয়েছে, স্টাইলাইজড হয়েছে। তথাগত মুখার্জি নানান রকমের ছবি বানান, পারিয়া এক ধরনের ছবি ছিল, রাস এক ধরনের ছবি ছিল, ভটভটি এক ধরনের ছবি ছিল। তিনি অ্যাটেম্প করেন, আপনি বলতে পারবেন না যে তিনি প্রত্যেকবার ছবিতে মানে আপনার ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, বাট একটা নতুনত্ব ফ্লেভার থাকে। এটা কিন্তু ভাইবটা খুব ভালো লাগছে। তো আশা করবো আর কি খুব রেসি পেসি একটা দারুণ গল্প হবে, এবং অ্যাকশন ভরপুর, টুইস্ট টার্নস, থ্রিল, ইন্টারেস্টিং ক্যারেক্টার্স, কোয়ার্কি ক্যারেক্টার্স তো লাগছে ট্রেলার থেকে। আশা করবো ভালো হবে। নিব্বা নিব্বি ট্রেলারটা আমার কিন্তু বেশ ইমপ্রেসিভ লেগেছে। আপনারা যদি দেখেছেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপডেটসগুলো নিয়ে কথা বলবো। লাভ অ্যান্ড ওয়ারের প্রথম যে অ্যাসেট, মানে সেটা পোস্টার হতে পারে, মোস্টলি বলা হচ্ছে পোস্টার, কিন্তু সেই পোস্টারটা টিপিক্যাল যেরকম পোস্টার হয় সেরকম নয়, ডিফারেন্ট কিছু একটা ভানসালি প্ল্যান করছেন। এবং সেই লাভ অ্যান্ড ওয়ারের প্রথম আর কি অ্যাসেট কিন্তু মানে প্রমোশনাল অ্যাসেট কিন্তু 15 তারিখে 15ই আগস্ট কিন্তু রিলিজ করতে চলেছে। তো দেখা যাক আর কি যে ইনোভেটিভ পোস্টারের কথা বলা হচ্ছে সেটা এক্স্যাক্টলি কি। আচ্ছা, এর পরবর্তী আপডেটটা হচ্ছে সৃজিত মুখার্জিকে কেন্দ্র করে। তো সৃজিত মুখার্জি হাসানদার যে প্রোডাকশন আছে ফ্রেন্ডস কমিউনিকেশন, তাদের ব্যানারে, তার সাথে হইচই স্টুডিওজও আর কি যুক্ত রয়েছে। তো হইচই স্টুডিওজ
তারপরে প্রিয়া সিনেমার যে প্রোডাকশন হাউস ছিল, যারা গুপি গাইন বাঘা বাইনের অ্যাকচুয়াল প্রডিউসার আর কি, পিয়ালি পিকচার্স, ফ্রেন্ডস কমিউনিকেশন, হইচই স্টুডিওস, তাদের তিনজনের কোলাবোরেশনে সৃজিত মুখার্জির ডিরেকশনে একটা ছবি আসে, নাম হচ্ছে মহারাজা তোমারে সেলাম। আপনার প্রত্যেকেই জানেন গানের একটা লাইন বিশাল পপুলার, মহারাজা তোমারে সেলাম। তো এটা বেসিক্যালি হচ্ছে যে সত্যজিৎ রায় গুপি গাইন বাঘা বাইন কিভাবে তৈরি করেছিলেন সেটাকে নিয়ে, মানে যেরকম অনিক দত্ত বানিয়েছিল যে পথের পাঁচালী কিভাবে তৈরি হয়েছিল সেটা নিয়ে অপরাজিত ছবিটা বানিয়েছিল, সেম ভাবে এখানে গুপি গাইন বাঘা বাইন কিভাবে তৈরি হলো সেটা গল্পটাকে নিয়ে আর কি এই ছবিটা হতে চলেছে। এবং আপনারা বুঝতেই পারছেন ওটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেহেতু গ্রাফিক্স কিভাবে সে তখন আর কি সবকিছু ইন ক্যামেরা ইন ফিল্ম আর কি করতে হতো, ইন ক্যামেরা সব টেকনিক্সে হতো, পোস্ট প্রোডাকশনে আর কি কোনো ভিজুয়াল এফেক্টস অ্যাড করা যেত না। তো নানান রকমের বম্বে থেকে ক্যামেরা নিয়ে আসা হয়েছিল, তখনকার দিনে হাইয়েস্ট বাজেট ফিল্ম ছিল। তারপরে সৃজিত মুখার্জি বলেছেন যে রিলিজের সময় নানান রকমের অসুবিধা হয়েছিল, উত্তম কুমার সত্যজিৎ রায়ের পাশে এসে দাঁড়িয়েছিলেন। তো সেই সব যে গল্প নিয়ে এই ছবিটা হতে চলেছে। আমরা রবি ঘোষের চরিত্রে রুদ্রনীল ঘোষকে দেখতে পেতে চলেছি। পরমব্রত চট্টোপাধ্যায় অভিযান বানিয়েছিলেন, সেখানেও রবি ঘোষের চরিত্রটা রুদ্রনীলই প্লে করেছিল, তো তাকে আমরা বাঘা বাইনের চরিত্রে দেখতে পাবো, বুঝতেই পারছেন রবি ঘোষের। আর তপন চ্যাটার্জি ক্যারেক্টারটা প্লে করবে হচ্ছে আমাদের ঋত্বিক ভৌমিক, বম্বের যে অ্যাক্টর বান্দিশ ব্যান্ডিটসের আগে বাংলা ছবি করেছে, তো সে আর কি এবার সৃজিত মুখার্জির ছবিতে তাকে আমরা দেখতে পেতে চলেছি। আর এছাড়া প্রিয়া সিনেমার মালিক যিনি অরিজিৎ দত্ত, তিনি ওই ছবির মধ্যে থাকতে চলেছেন, তবে তিনি কোন ক্যারেক্টারটা প্লে করছেন আমরা জানি না। এই হচ্ছে কাস্টিং মোটামুটি ছবিটা। আর দেবজ্যোতির মিশ্রর মিউজিক থাকতে চলেছে এখানে। মেকার্সরা প্ল্যান করেছে কালকে তারা পোস্টার আনতে শুরু করবে আর কি, তো দেখা যাক ক্যারেক্টার পোস্টার্স গুলো নিয়ে আসে কিনা, এক্স্যাক্টলি কে কোন রোলটা প্লে করছে, কারণ আজকে আর্টিকেল যেটা বেরিয়েছে সেখানে কিন্তু তারা কোনো রকম কে কোন ক্যারেক্টারটা প্লে করছে এক্স্যাক্টলি সেটা তারা বলে দেয়নি। ও বাই দ্য ওয়ে বলে রাখি, এখানেও কিন্তু জিতু কমলই সত্যজিৎ রায়ের চরিত্রটা প্লে করবেন। জিতু কমল এর আগে অপরাজিততেও প্লে করেছিল এবং সেখানে প্রচুর প্রশংসা পেয়েছিল। তারপরে যদি দেখেন সৃজিত মুখার্জি যে পদাতিক বানিয়েছিল, যেটা মৃণাল সেনের বায়োপিক ছিল, বাট সেখানেও কিন্তু সত্যজিৎ রায়ের মানে একটা ক্যামিও টাইপের ছিল, তো সেটাও আর কি জিতু কমলই প্লে করেছিল। তো জিতু কমলকে আমরা সত্যজিৎ রায়ের ভূমিকায় দেখতে পেতে চলে। টক্সিক বলে যে ছবিটা আসছে, যার ট্রেলার আজকে রিলিজ করবে, তার কর্ণাটকার যে ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু ইয়াশ নিজেই করতে চলেছে। তো দেখা যাক আর কি কান্নাডা মানে মার্কেট থেকে কিরকম আর কি কালেকশন করে ছবিটা, ওটা ইয়াশের মেন টেরিটরি, সেখান থেকে হিউজ কালেকশন করবে বলে আশা করছি। দেখা যাক হিন্দিতে কিরকম ব্যবসা করে, বাকি ল্যাঙ্গুয়েজেসগুলোতে কিরকম ব্যবসা করে। এখন অবধি যে অ্যাসেট এসছে সবগুলো যে দারুণ রেসপন্স পেয়েছে তা নয়, মিক্সড রিয়াকশন ছিল। ট্রেলারটা নেক্সট লেভেলের হতে হবে, তবেই কিন্তু দর্শক আসবে দেখতে। তো দেখা যাক কেজিএফ লেভেলের একটা ফেনোমেনা ইয়াশ আবারও তৈরি করতে পারে কিনা সেটাই। ভিডিওর এর পরবর্তী আপডেটটা হচ্ছে বরুণ ধাওয়ানকে কেন্দ্র করে তো ওয়াইআরএফ একটা হরর ফিল্ম বানাচ্ছে, তাদের প্রথম হরর ফিল্ম, এবং সেটা ডিরেক্ট করছে অভয় পান্নু, যিনি রকেট বয়েজের মতো সিরিজ ডিরেক্ট করেছেন। তো এই সিনেমাটার মধ্যে কিন্তু বরুণ ধাওয়ানকে আমরা লিড চরিত্র প্লে করতে দেখতে পাবো। এবার দেখা যাক ছবিতে কোনো নায়িকা থাকে কিনা এবং ইয়াশ রাজের এখানে কোনো ইন্টারফারেন্স থাকে কিনা, নাকি ডিরেক্টরকে নিজের মতো বানাতে দেয়, সেটাই দেখার মতো বিষয় হবে। ইয়াশ রাজ প্রথমবার হরর ফিল্ম বানাচ্ছে, আশা করবো ভালো বানাবে। ধর্মা একবার ট্রাই করেছিল ভূত পার্ট 1 বলে, ভিকি কৌশলকে নিয়ে একটা করেছিল, ওই ঘোষ শিপ টাইপের অনেকটা গল্প ছিল, বাট সেটা কিন্তু একেবারেই ট্যাঙ্ক করে গেছিল বক্স অফিসে। তো দেখা যাক ওয়াইআরএফ আর কি হরর ফিল্ম বানিয়ে হিট দিতে পারে কিনা, সেটাই দেখার মতো বিষয়। পরবর্তী আপডেটটা হচ্ছে রামচরণকে কেন্দ্র করে। তো রামচরণ সুকুমারের সাথে পরবর্তী ছবি করছেন, এবার শোনা যাচ্ছে এই ছবির মধ্যে নায়িকা হিসেবে আমরা রুক্মিণী বসন্তকে দেখতে পেতে চলেছি। ইয়েস, রুক্মিণী বসন্তকে মেকার্সরা কনসিডার করছে। এবার দেখা যাক, সুকুমারের সিনেমার মধ্যে কিন্তু হিরোইনদের পোর্ট্রেয়াল কিছু জায়গায় আর কি একটু বাজেও হয়ে থাকে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে। পুষ্পা 2 আমি যদি বাদ দিই, বাকি বেশিরভাগ ছবির ক্ষেত্রে কিন্তু ভালো আর কি পোর্ট্রেয়াল ছিল না। তো দেখা যাক, রুক্মিণী বসন্ত কিন্তু সচরাচর মানে ওই ধরনের ক্যারেক্টার্স করে না, তো দেখা যাক তাকে আমরা আলটিমেটলি দেখতে পাই কিনা এবং তার পোর্ট্রেয়ালটা কিরকম হয়। এবং সুকুমার যেহেতু আমরা দেখেছিলাম পুষ্পা 1-এ ব্যাকল্যাশ পাওয়ার পরবর্তীতে পুষ্পা 2-তে কিন্তু শ্রীবল্লীর ক্যারেক্টারটাকে একটা এজেন্সি দিয়েছিল, সেটা আর কি রুক্মিণী বসন্তকেও সে দেয় কিনা তার ক্যারেক্টারটাকে, সেটাই দেখার মতো বিষয় হবে। মালামাল উইকলির পার্ট 2 হচ্ছে এবং এই সিকুয়েলের মধ্যে আমরা রবিনা টন্ডনকে দেখতে পেতে চলেছি, পরিণীতি চোপড়াও থাকবে এই ছবির মধ্যে এবং পরেশ রাওয়ালকে আমরা দেখতে পেতে চলেছি। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে সালমান খান এবং ওয়ামসির ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে জ্যাকি শ্রফ যুক্ত হতে চলেছেন, তিনি একটা গ্রে শেডের চরিত্র প্লে করবেন এই ছবির মধ্যে, এরকমই মিডিয়া রিপোর্টস বলছে। এবার দেখা যাক জ্যাকি শ্রফকে আর কি কিভাবে ইউজ করে। জ্যাকি শ্রফ দেখবেন অনেক এরকম সাউথের ছবি হয়েছে বা হিন্দি ছবি হয়েছে যেখানে খুব বাজে রোলস পেয়েছে, মানে একটা টাইমে জ্যাকি শ্রফ খুব বড় স্টার ছিল ইত্যাদি, বাট রিসেন্ট পাস্টে লাস্ট যদি আমি 15 বছরও তাকাই, মানে সেগুলো সিগনিফিকেন্ট কাজ জ্যাকি শ্রফ করেনি। তো দেখা যাক, ইভেন আপনি যদি জেলারের মতো সিনেমার দিকেও দেখেন, সেখানে তার ক্যামিওটা খুবই মানে একেবারে বেকার আর কি। মানে মোহনলালের ক্যামিওটা যতটা ইম্পর্টেন্স পেয়েছে, শিবরাজ কুমারের ক্যামিওটা যতটা ইম্পর্টেন্স পেয়েছে, জ্যাকি শ্রফকে ততটা ইম্পর্টেন্স অব্দি দেওয়া হয়নি। তো দেখা যাক তার রোলটা কিরকম হয় ওয়ামসির এই ছবিটার মধ্যে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে রামায়ণকে কেন্দ্র করে। তো নামিত মাল্হোত্রা বলেছেন যে তারা ইন্টারন্যাশনাল যে রিলিজটা সেটা প্ল্যান করছে 6 নভেম্বর, ফ্রাইডে মাথায় রেখে, এবং দিওয়ালির দিন মানে 8 নভেম্বর কিন্তু তারা ইন্ডিয়াতে রিলিজ করবে, এরকমই তাদের প্ল্যান রয়েছে। বা 6 নভেম্বর যদি ইন্টারন্যাশনালি ছবিটা রিলিজ হয়ে যায় তাহলে পাইরেসিও হতে পারে, এবার তাহলে ইন্ডিয়াতে একটা ব্যবসা এফেক্ট করবে। দেখা যাক সেটা কি হয়, তাদের কি প্ল্যানিং থাকে সেটা তো পরবর্তীকালে আমরা জানতে পারবো, বাট আপাতত কিন্তু নামিত মাল্হোত্রা এটা নিজে ইন্টারভিউতে বলেছে। মাঝখানে একটা খবর ছড়াচ্ছিল যে ডিসেম্বরের ফার্স্ট উইকে অজয় দেবগন নিজের রেঞ্জার বলে ছবিটা নিয়ে আসার কথা ছিল, এরকম আপডেট আপনাদের সাথেও শেয়ার করেছিলাম। এবার তো ফজি তো ডিসেম্বরের ফার্স্ট উইকেই আসছে, সেই সময় অক্ষয় কুমারের ছবি যেটা আছে আনিস বাজমির সাথে, সেই ছবিটাও আসার কথা আছে।
এবার ব্যাপার হচ্ছে শোনা যাচ্ছিল যে অজয় দেবগন নাকি রেঞ্জার ছবিটাকে পিছিয়ে দিয়েছে এবং গোলমাল 5 কে সে ফজির সামনে নিয়ে আসছে ক্ল্যাশে, এরকম আর কি একটা মানে আপডেট ঘোরাফেরা করছিল। তারপরে কিন্তু রোহিত শেট্টি টিম থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে না, এটা পুরোপুরি ফলস একটা আপডেট, আমরা নিয়ে আসছি না গোলমাল ফজির সাথে ক্ল্যাশ করতে, আমরা আমাদের রিলিজ ডেট অফিসিয়ালি আমরা জানিয়ে দেবো আর কি। এবং রোহিত শেট্টির এখন যে যা অবস্থা আর কি, সে কিন্তু এই ফজি মানে প্রভাসের ছবির সাথে অবশ্যই ক্ল্যাশ করবেন এবং প্রভাসের ছবির অনেক বেশি ক্রেজ থাকবে, অনেক বেশি হাইপ থাকবে। তো সেখানে আমার মনে হয় না রোহিত শেট্টি ক্ল্যাশ করবে বলে, রোহিত শেট্টির ফর্ম এখন খুব একটা ভালো যাচ্ছে না। সালমান খানের ভাই সোহেল খান সে আবারও ডিরেক্টরের চেয়ারে ফিরতে চলেছে, একটা সেই ছবি বানাবে যেখানে আয়ুষ শর্মাকে আমরা দেখতে পেতে চলেছি এবং তার সাথে সঞ্জয় দত্ত থাকবে। তো দেখা যাক সোহেল খান ভালো ছবি বানায় কিনা। আচ্ছা, নাইট অফ 7 কিংডম যেটা খুবই অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল গেম অফ থ্রোনসের একটা স্পিন অফ সিরিজ, তো সেইটার কিন্তু সেকেন্ড সিজনের শুটিং পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তারা র্যাপ আপ করে ফেলেছে। তো দেখা যাক এই মানে সিজনটা আমরা কবে দেখতে পাই। ফার্স্ট সিজনটা তো দারুণ ছিল, সেকেন্ড সিজনটা কবে রিলিজ করে সেটাই দেখার মতো বিষয়। স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ইন্ডিয়া থেকে 403 crores গ্রস কালেকশন করেছে, ইন্ডিয়া গ্রস কালেকশন 403 crores। তো 600 crores ট্রেড অনুমান করছে ছবিটা যেতে পারে, দেখা যাক সেটা যায় কিনা আলটিমেটলি। তো স্পাইডারম্যান মারাত্মক কালেকশন করলো, জাস্ট ভাবুন অ্যাভেঞ্জার্স ডুমসডে কোথায় গিয়ে কালেকশন করবে। ভিডিও লাস্ট আপডেটটা হচ্ছে ত্রিবিক্রম শ্রীনিবাস এবং জুনিয়র এনটিআর এর কোলাবোরেশনকে কেন্দ্র করে গড অফ ওয়ারের কথা বলছি। তো এই ছবিটার নাকি প্রি প্রোডাকশন অনেক দিন ধরে হবে, মার্চ 2027 থেকে প্রি প্রোডাকশনের কাজ শুরু হবে এবং সেটা অনেক দিন ধরে চলবে। তারপরে মানে 2027-এর সেকেন্ড হাফ থেকে একদম শেষের দিকে গিয়ে বছরের শেষ থেকে কিন্তু শুটিং চালু হবে আর কি। তো তাদের অনেক রকমের প্ল্যানিং ইত্যাদি থাকবে, গ্রাফিক্স ইত্যাদি নিয়ে। তো সেগুলো তারা সবকিছু অন পেপার সবকিছু আগে প্ল্যানিং করে তারপরেই কিন্তু ফ্লোরে নামবেন, এরকমই তাদের পরিকল্পনা রয়েছে, এরকম একটা আপডেট উঠে আসে। দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।